मालदीव गया हमारे हाथ से, श्रीलंका गया, नेपाल गया, बांग्लादेश कोई खास नहीं है, ये हमारा 100% दुश्मन था। यहाँ तालिबान आ चुका है, चाइना से तो हमारी दुश्मनी है, म्यांमार में तख्ता पलट हो चुका है, ईरान जो है इजराइल का दुश्मन है, हम लोग इजराइल को बैलेंस करने के चक्कर में ईरान से भी हाथ धो रहे हैं। अब बताइए हम लोग का कहाँ गया काम से। সাল 2023 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেন। সেখানে তিনি ভবিষ্যৎ ভারত বা অখণ্ড ভারতের মানচিত্রের একটি মুরাল স্থাপন করেন। তাদের তথাকথিত হিন্দু রাষ্ট্রের মানচিত্রের মধ্যে রাখা হয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মিয়ানমারের নিজস্ব ভূমি। আরএসএস প্রধান মোহন ভগবত অখণ্ড ভারত গঠনের যে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন, তার বাস্তবায়নের অর্থ বাংলাদেশের স্বাধীন সত্তার লোপ হওয়া। শুধু বাংলাদেশই নয়, এতে স্বাধীন সার্বভৌম সত্তা হারাবে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ। আরএসএস এর অখণ্ড ভারত ও সনাতন ধর্মগুরুদের সেই হিন্দু রাষ্ট্রের প্রস্তাবিত নতুন সংবিধানে বর্ণ হিন্দু ছাড়া কারোই ভোটাধিকার থাকবে না। তারা বিধর্মীদের আশ্বাস দিয়ে বলেছেন, ভোটাধিকার না থাকলেও সকলে সমান সুযোগ সুবিধা পাবে এবং অখণ্ড ভারতের রাজধানী হবে বানারসি। আপনারা এতক্ষণ শুনে মনে করছেন আমি সত্যিই পাগল হয়ে গিয়েছি, কিন্তু আশ্চর্যজনক হলেও এরকম অবাস্তব এক স্বপ্নের জাল বুনছেন ভারতের বর্তমান ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকতায় থাকা উগ্র হিন্দুত্ববাদীরা। যদিও পরবর্তীতে আরএসএস বিষয়টি ভুল বলে দাবি করেছে, কিন্তু তাদের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন সময় এ সকল বিষয় নিয়ে একাধিকবার সাক্ষাৎকার দিয়েছে। কিরকম উগ্র ধর্মান্ধতা একটা রাষ্ট্রের জাগ্রত হলে তারা এমন দাবি করতে পারে যা আন্তর্জাতিক আইনে যুদ্ধের শামিল। এই অখণ্ড ভারতের আইডিয়া অবতারণার পর ভারতের প্রতিবেশী দেশগুলো চরম ভারত বিদ্বেষী হয়ে ওঠে। ভারত পৃথিবীর বড় একটি দেশ, জনসম্পদের মেধা কাজে লাগাতে পারলে ভারত হয়ে উঠতে পারত পৃথিবীর সুপার পাওয়ার। কিন্তু অপরিণামদর্শী বিদেশ নীতি এবং হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের উত্থানের ফলে দেশটি প্রতিবেশী বন্ধুহীন হয়ে পড়ছে। একসময়ের এশিয়ার আঞ্চলিক শক্তি ভারত হয়ে উঠছে এখন এশিয়ার সর্বত্রাসী সর্বগ্রাসী মনোভাব। ভারতের বর্তমান শাসক গোষ্ঠী দেশটিকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে ভারতের সাথে প্রতিবেশী কোনো দেশের সঙ্গেই ভালো সম্পর্ক নেই। ভারতের সীমানার সাথে লেগে থাকা ভারতের যে প্রতিবেশী দেশগুলো, তাদের দেশের মানুষ পুষে রেখেছে ভারত বিদ্বেষ মনোভাব। 2024 সালের সেপ্টেম্বর মাস মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মুইজ্জু বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন করে জয়ী হন। গদিতে বসার পর তিনি স্পষ্ট করে দেন, নির্বাচনী প্রচারণায় তিনি ইন্ডিয়া আউট শীর্ষক যে স্লোগান ব্যবহার করেছিলেন তা শুধু নির্বাচনী স্লোগান ছিল না। মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হওয়ার পর সরকারি সফরে ভারত যান এবং তিনি চীনে গিয়ে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক তলানিতে নামিয়ে এনেছেন। পরবর্তীতে আমরা দেখলাম নরেন্দ্র মোদীর লক্ষাদ্বীপের ফটোশুট। এই বার্তা পেয়ে ভারতীয় অনেকেই মালদ্বীপের পর্যটন বয়কট করল। এর প্রতিক্রিয়া হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর 3 জন ডেপুটি মিনিস্টার মোহাম্মদ মাজিদ, মালসা শরীফ ও মরিয়ম শিউলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চারিত্রিক বর্ণনা করতে গিয়ে ইত্যাদি অপমানজনক ভাষা ব্যবহার করে। মালদ্বীপ সরকার তাদের সাময়িক বহিষ্কার করলেও কূটনৈতিক যুদ্ধ তখনও চলতে থাকে। অবশেষে ভারত মালদ্বীপ বন্ধুত্বের শেষ পেরেকটি মারেন মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপে থাকা ভারতের সেনাবাহিনীর প্রত্যাবর্তনে বাধ্য করা হয় ভারতকে, যা ভারতের জন্য শুধু লজ্জার নয়, একটি কূটনৈতিক পরাজয় বটে। সাল 2017 ভারতীয় পার্লামেন্টে বিরোধী নেতারা বিজেপির বিদেশ নীতির সমালোচনা করতে গিয়ে বলেন, বর্তমান সরকারের আমলে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে। জবাবে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যখন পার্লামেন্টে বিবৃতি দেন,
তিনি যে দুটি প্রতিবেশীর সঙ্গে ভারতের বন্ধুত্বের দৃষ্টান্ত দেন তার একটি ছিল বাংলাদেশ, আরেকটি হচ্ছে ভুটান। ভারতের সংবাদপত্র দ্য হিন্দুর কূটনৈতিক বিভাগের প্রধান সুহাসিনী হায়দার বলেছিলেন, চীন ভুটান সীমান্ত চুক্তি ভারতের জন্য সত্যি বেশ উদ্বেগের। 2013 সালে ভুটানের সাধারণ নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়েও জনমনে রোষ চলেছে। সম্প্রতি ঢুকলাম সীমান্তে চীনের রাস্তা নির্মাণ নিয়ে ভারত ভুটানকে প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছে, যা ভুটানের জনমনে ভারত বিদ্বেষ মনোভাব দেখা যায়। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমার দিশানায়কে। ভারত থেকে আসা তামিল বংশোদ্ভূত অ্যাসেস্ট শ্রমিকদের ভারতীয় সম্প্রসারণবাদের হাতিয়ার বলেও নিন্দা করেছিলেন দিশানায়কের দল। সাম্প্রতিক বছরগুলিতে শ্রীলঙ্কা চীনের খুব কাছাকাছি চলে এসেছে, বিশেষ করে নৌ চুক্তির ক্ষেত্রে। অক্টোবর 2018 সালে তৎকালীন প্রেসিডেন্ট সিরিসেনা অভিযোগ করেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রো তাকে হত্যার ষড়যন্ত্র করছে। শ্রীলঙ্কা ও ভারতকে বিভাজনকারী প্রণালীতে অবস্থিত প্রায় 2 বর্গ কিলোমিটারের আয়তনের এই দ্বীপের নাম কচ্ছাতীবু। কচ্ছতীবু জলসীমায় মাছ ধরার দাবিতে 1921 সালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বিরোধ চলে আসছে। তবে 1974 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমঝোতায় এই বিরোধের অবসান ঘটেছিল তখনকার পরিস্থিতির। নরেন্দ্র মোদীর অভিযোগ, নির্বিকার চিত্তে দ্বীপটি শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিল কংগ্রেস। 2013 সালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়, কচ্ছাতীবু দ্বীপ শ্রীলঙ্কার কাছ থেকে ভারত পুনরুদ্ধার করতে পারবে না, কারণ এই দ্বীপটি শ্রীলঙ্কার জলসীমায় পড়েছে। কিন্তু মোদী সরকারের প্রতিনিধিত্বকারী সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি আদালতকে বলেন, ভারত কচ্ছাতীবু দ্বীপে নিজেদের নিয়ন্ত্রণ নিতে চায়, তাহলে এজন্য ভারতকে প্রয়োজনে যুদ্ধ করতে হবে। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে শ্রীলঙ্কার জনগণের মনে ভারত বিদ্বেষ মনোভাব প্রচুর জাগ্রত হয়। ভারত পাকিস্তান বিভক্ত হবার পর থেকেই তারা নিজেদের সবথেকে বড় শত্রু হিসেবে চিহ্নিত। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনো কালেই ছিল না। দুটি দেশের সীমান্তে প্রতিনিয়ত যুদ্ধের ধামামা চলতে থাকে। তালেবান আসার আগে ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক ভালোই ছিল। ইরানের চাহবার সমুদ্র বন্দর দিয়ে ভারত আফগানিস্তানের সাথে বাণিজ্য করেছিল। কিন্তু এখন ইরান এবং আফগানিস্তান দুই দেশের সাথেই ভারতের সম্পর্ক ভালো নেই। কিছুদিন আগে ইসরায়েল ইরান যুদ্ধে ভারত ইসরায়েলকে সমর্থন করায় ইরানের সাথে সম্পর্কের অবনতি হয়েছে। ঐতিহাসিকভাবে ভারত ফিলিস্তিনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি অটুট সমর্থনে ছিল। কিন্তু মোদী সরকার আসার পর নতুন বিদেশ নীতি প্রণীত হয়, ফলে ভারতের সাথে আরব দেশগুলোর সম্পর্কের অবনতি হয়েছে। আপনারা বলতে পারেন, হিন্দু বিদ্বেষ থেকেই ভারত বিদ্বেষের সূত্রপাত। কিন্তু পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপালের সাথে ভারতের সম্পর্ক একদম তোলানীতি। ভারত নেপালকে তাদের একটা রাজ্যের মতো ট্রিট করে। কখনো নেপালি জমি ছিনিয়ে নেই, নয়তো অসম চুক্তি ছাপিয়ে দেয়। যদি নেপাল পাল্টা কোনো স্টেপ নেয়, তাহলে তাদের জন্য ট্রানজিট নিষেধাজ্ঞা জারি। নেপালের ভারত বিরোধী সেন্টিমেন্টের 5টি কারণ হিসেবে অস্ট্রেলিয়া ভিত্তিক বিখ্যাত আন্তর্জাতিক ম্যাগাজিন দ্য ডিপ্লোমেট ম্যাগাজিন অনুসন্ধান করেছে। ল্যান্ডলক নেপালকে কখনো কখনো ইন্ডিয়া লক বলা হয়, কারণ এটি পূর্ব, পশ্চিম এবং দক্ষিণে 3 দিক থেকেই ভারতের সীমান্ত রয়েছে। এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে ভারত নেপালের বিরুদ্ধে 1975, 1989 এবং 2015 সালে 3টি পর্যায়ক্রমিক বাণিজ্য অবরোধ আরোপ করে, যা নেপালিদের মনে বিশাল ভারত বিরোধী মনোভাব তৈরি করেছে। 2015 সালের অবরোধের মুখোমুখি হওয়ার পর একটি শক্তিশালী ভূমিকম্প দেশটিকে একবারে ধ্বংস করে দেয়। তারপর নেপাল উত্তরের প্রতিবেশী দেশ চীনের সাথে একটি ঐতিহাসিক বাণিজ্য এবং ট্রানজিট চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। নেপাল এবং ভারতের প্রায় 1800 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত পথ রয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ওপেন, এখানে কোনো কাটাতার নেই। তবে এটি টেনশন ছাড়া নয়। অনেক সময় ভারতীয় নিরাপত্তা বাহিনী নেপালি ভূমি অধিকার করে ফেলে। ভারতীয় রাজনীতি এবং মিডিয়ায় অনেক ব্যক্তিত্ব অভ্যাসগতভাবে ভারতকে নেপালের বড় ভাই হিসেবে সম্বোধন করে থাকে।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিখ্যাতভাবে বলেছিলেন যে কোনো দেশ আয়তন বা জনসংখ্যায় বড় বা ছোট হতে পারে, কিন্তু জাতীয়তা কখনোই ছোট বা বড় হতে পারে না। নেপাল এবং ভারতের মধ্যে অনেক কূটনৈতিক চুক্তি রয়েছে। উদাহরণস্বরূপ ভারতের সাথে গণ্ডকী, কুশি এবং মহাকালী জল চুক্তির সংখ্যাগরিষ্ঠ নেপালির দ্বারা গুরুতর অপছন্দ। এই চুক্তিগুলিতে তারা বলে নেপালের মূল্যবান জল সম্পদের ব্যবহার ও নিয়ন্ত্রণ ভারত নিয়ে নিয়েছে। 1950 সালের ভারত নেপাল শান্তি ও মৈত্রী চুক্তির বিরুদ্ধে নেপালিরা আন্দোলন করে যাচ্ছে। ভারত 74 বছরের পুরনো অসম্ভব চুক্তির মাধ্যমে নেপালকে যুগ যুগ ধরে শোষণ করে যাচ্ছে। বন্ধুরা, আমরা জানি ভারত এবং চীন উভয়ই একটি সাম্রাজ্যবাদী এবং দখলদার দেশ। ভারত যেমন অবৈধভাবে সিকিম দখল করে রয়েছে, চীনও ঠিক একইভাবে তিব্বত, আকসাই চীন দখল করে রয়েছে। ভারত চীন দ্বন্দ্ব ব্রিটিশ আমলের পর থেকে লেগেই আছে। সীমান্ত নিয়ে 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল। ভারত সেখানে পরাজিত হয় এবং এরপর থেকে ভারত চীন সীমান্তে সংঘর্ষ প্রতিনিয়ত লেগেই আছে। ভারতের বন্ধুদের একে একে ভাগিয়ে নিয়ে চীন নিজেদের বন্ধু বানিয়ে নিচ্ছে। ভারতের বিদেশ নীতির ব্যর্থতা, বর্তমান সরকার বিজেপির ধর্মীয় মেরুকরণ, প্রতিবেশী দেশগুলোতে সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলস্বরূপ চীন সেই সকল দেশের সাথে ভালো সম্পর্ক করে নিয়েছে। একসময় নেপালের একমাত্র বন্ধু ছিল ভারত, এখন সেই জায়গাটা দখল করেছে চীন। প্রতিবেশী শ্রীলঙ্কা এবং মালদ্বীপের ক্ষেত্রেও দেখা যায় ভারত তাদের দীর্ঘদিনের বন্ধু ছিল, কিন্তু বর্তমানে মোদী সরকারের ব্যর্থ পররাষ্ট্র নীতির কারণে চীনের কাছে ভারতের মাথা হেঁট হয়ে আছে। সাম্প্রতিক চীনার সেনাবাহিনী অরুণাচলের 60 কিলোমিটারের ভেতরে প্রবেশ করে। এটা নিয়ে ভারত চীন সীমান্ত আবার উত্তেজিত হয়ে উঠছে। বন্ধুগণ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কারণে বাংলাদেশের মানুষ ভারতকে বন্ধু মনে করে, কিন্তু ভারত এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে একে একে অসম চুক্তি আদায় করেছে। সর্বক্ষেত্রে আগ্রাসী মনোভাব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বাংলাদেশিদের মনে ভারত বিদ্বেষ মনোভাব পোষণ করতে বাধ্য করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই ফারাক্কাবাদ নিয়ে বন্ধুত্বের ফাটল ধরেছে। তখন বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করতে নয়। 1976 সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা লং মার্চ হয়েছিল। শুধু ভারতের সুবিধার কথা যদি বলি, যখন ফারাক্কা বাঁধ চালু হয়েছিল তার প্রধান একটা উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করা, যা বিন্দুমাত্র সফল হয়নি। ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে, তার জেরে প্রতি বছরই বর্ষার মৌসুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশ। বহুদিন ধরেই মালদহ, মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ এবং বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, বিহার এবং ঝাড়খণ্ড প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় এই ফারাক্কার দ্বারা। সেখানে প্রতি বছর গড়ে বন্যায় 10 লাখের বেশি মানুষ এবং 2 লাখ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দাবি করেছেন ফারাক্কাবাদের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় প্রতি বছরই রাজ্য বন্যা ও নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। তিনি বলেছেন, ফারাক্কাবাদ ভেঙে ফেলা ছাড়া অন্য কোনো রাস্তা নেই যা এই অঞ্চলকে রক্ষা করবে। বাংলাদেশের মোংলা এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ভারত দীর্ঘদিন ফ্রি ট্রানজিট ভোগ করছে, অথচ তিস্তা নিয়ে ভারত আলোচনা করতেই রাজি নয়। ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি যৌথ নদী রয়েছে, তবে শুধু পদ্মা নদী নিয়েই চুক্তি করা হয়েছে ভারতের সাথে, আর বাকি নদীগুলোর পানি ভারত এককভাবে প্রত্যাহার করছে। আর বর্ষা মরশুমে বাঁধের পানি যখন উপচে পড়ছে, তখনই তারা অটোমেটিক মেশিনের মাধ্যমে তা খুলে দেয়। ফলে প্রতি বছর বন্যা হয় এবং অন্যান্য সময়ে থাকে তীব্র খরা। কিছুদিন আগেও স্বৈরাচার হাসিনা দিল্লি সফরে রেল ট্রানজিট ভারতকে দিয়ে আসছেন, অথচ নেপাল, ভুটানের সাথে বাংলাদেশের ট্রানজিট চুক্তি থাকলেও ভারত তা কার্যকর করতে দিচ্ছে না। বিভিন্ন সময় বাংলাদেশিদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করতে দেখা যায়। ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর
উগ্র হিন্দুত্ববাদের চরম বিরোধী এই দেশের জনগণ। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাট দাঙ্গার জন্য দায়ী করেন। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর সবথেকে রক্তাক্ত সীমান্ত বলে বিবেচিত হয়। সীমান্তে বিএসএফ এর বিতর্কিত লুট অন শুট আইন চালু আছে, যা প্রয়োগ করে ভারতীয় সেনারা প্রতিনিয়ত নিরীহ বাংলাদেশিদের হত্যা করে চলেছে। 2001 সাল থেকে 2010 সাল পর্যন্ত 1000 বাংলাদেশিদের হত্যা করা হয় সীমান্তে। বাংলাদেশের পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়ে যখন যেমন ইচ্ছা সুবিধামতো ফায়দা লুটছে ভারত সরকার। বিভিন্ন সময় অসম চুক্তি ছাপিয়ে দিয়েছে বাংলাদেশিদের উপর। করোনার টিকা নিয়ে চুক্তি করার পরও ভারত বাংলাদেশকে তখন টিকা দেয়নি। অন্যায্যভাবে বিভিন্ন নদীর পানি আটকিয়ে ভারত ইতিমধ্যে পানি দস্যু হিসাবে পৃথিবীতে পরিচিতি পেয়েছে। বন্ধুগণ, ট্রানজিট তো বাংলাদেশিরা দিয়েই দিত, কিন্তু সীমান্তে এতগুলো লাশের উপর দিয়ে কিভাবে ভারতীয় ট্রেন চলতে দিবে বাংলাদেশের জনগণ? আপনারাই বলুন। জন্মলগ্ন থেকেই ভারত একটা সেকুলার রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল, কিন্তু বর্তমান শাসক গোষ্ঠীর সংকীর্ণতা, ধর্মীয় মেরুকরণ, সাম্রাজ্যবাদী আগ্রাসনে এশিয়া বা ভারতের প্রতিবেশী নয়, পৃথিবীতে ভারতের অবস্থান দিন দিন সংকুচিত হচ্ছে। এই বছরের শুরুতেই ভারতীয় গোয়েন্দা সংস্থার কানাডায় গিয়ে ভারতের শিখ ধর্মগুরু হরদীপ সিং নির্জরকে হত্যা করে। এটা নিয়ে ভারত কানাডার মধ্যে সম্পর্কের এমন অবনতি হয়েছিল যে একে অপরকে বাণিজ্যিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই সময় গোটা পৃথিবী কানাডার পাশে দাঁড়িয়েছিল। ভারতের এহেন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছিল অনেক দেশ। পরবর্তীতে কানাডা বিষয়টি তদন্ত করে দেখতে পায় এটি ভারতের রাষ্ট্রীয় মদতে গুপ্তচর ভিত্তিক হত্যাকাণ্ড, যা ভারতকে পৃথিবীর আন্তর্জাতিক মহলের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয়। গত বছর বিজেপি নেত্রীর ইসলাম বিদ্বেষী বক্তব্য, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন, তাদের সাম্প্রদায়িক রাজনীতি এবং ধর্মীয় মেরুকরণের ফলে বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে ভারতীয় পণ্য বয়কট চলে। এর মধ্যে কাতার, মালয়েশিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, তুরস্ক অন্যতম। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ফলে 15 বছর পর বাংলাদেশের স্বৈরাচার সরকার পতন হয়েছে। ভারতের জনগণও বুঝতে শুরু করেছে এই 3 মেয়াদে নরেন্দ্র মোদীর ধর্মীয় মেরুকরণ দেশটিকে কিভাবে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। তাই 2024 সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি বিজেপি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সহযোগিতায় নরবরে একটি সরকার গঠন করে নরেন্দ্র মোদীর বিজেপি। অনেক রাজনীতিবিদ মনে করেন এই সরকার তার পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। বিজেপির ধর্মীয় ট্রাম্প কার্ড এখন আর ভারতের জনগণ গ্রহণ করছে না, তাই একে একে নরেন্দ্র মোদীর সব মাস্টার প্ল্যান ফেল করছে। আগাগোড়া ধর্ম ব্যবসায়ী নরেন্দ্র মোদী যখন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপনের মাধ্যমে ভারতের বিভাজনের রাজনীতি শুরু করেছিলেন, সেখান থেকেই তিনি সবথেকে বড় ধাক্কা খেলেন। রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হবার আগেই তা উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু নির্বাচনে এই আসনেই সমাজবাদী পার্টির কাছে বিজেপি হেরে যায়। নির্বাচন আসলেই মোদী সরকার ধর্মীয় ট্রাম্প কার্ড খেলতে শুরু করে, নয়তো পাকিস্তান ইস্যু নিয়ে আসে। वाह क्या सीन है, वाह क्या सीन है। এইসব ট্রাম্প কার্ড খেলে নির্বাচনের আগে মোদী সরকার সাধারণ ভারতীয়দের উগ্র হিন্দুত্ববাদী জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে ফেলে। ফলে নির্বাচনের আগে সাধারণ জনতা নিজেদের অধিকার ভুলে গিয়ে হিন্দুত্ববাদী চেতনায় মত্ত হয়ে বিজেপিকে ভোট দিত। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। কিন্তু ক্রমে ক্রমে সাধারণ মানুষ ধর্ম ব্যবসায়ী মোদীর আসল চেহারা উন্মোচন করে ফেলেছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদ এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধেই ভারতে প্রচুর আন্দোলন চলছে। বন্ধুরা, ভারতের অভ্যন্তরীণ হিন্দুত্ববাদী রাজনৈতিক ক্রাইসিস সারা পৃথিবীতে ভারতকে একা করে দিয়েছে। এটা শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ সংকট নয়, বরং প্রতিবেশী দেশগুলোতে তারা অস্থিতিশীল করে তুলছে। বর্তমান শাসক গোষ্ঠী দেশটিকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি আর প্রতিবেশীদের উপর সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ করতে না পারলে ভারত নিজেই ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা,
এটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। এত দীর্ঘ একটা ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখেছেন, তার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের আজকের রিসার্চ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের আগ্রহ এবং মতামতের ভিত্তিতে আমাদের পরবর্তী কাজগুলো প্রকাশ পাবে। এই ভিডিওর তথ্যগুলো বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত সংবাদ থেকে সংগ্রহ করা হয়েছে। এই দীর্ঘ আউটপুটটি পেতে আমাদের নিজেদের দুর্বলতাগুলো প্রবলভাবে উপলব্ধি করতে পেরেছি। আমরা চাই আপনারাও এসব বিষয়ে আমাদের সহযোগিতা করবেন। এরকম রাজনৈতিক, ভৌগোলিক, সমাজনীতি, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক এবং শিক্ষা বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।